মেয়েটির নাম শ্যালন। অপরূপ সুন্দরী। একটা ধবধবে সাদা অপারেটিং টেবিলে শুয়ে আছে অস্টিন। তার ওপর ঝুঁকে আছে মেয়েটি। প্রথম পুরুষটির নাম অ্যাপ্লয়, দ্বিতীয়জন ফলার। দুজনেই শ্যালনের সহকারী। টেবিলটার দুদিকে দাঁড়িয়ে আছে কিম্ভূত দর্শন কতগুলো টেস্ট ইকুইপমেন্ট ঘরের দেয়ালে বসানো রয়েছে। আইস টানেলের ক্রিস্টাল আলোর মতোই আলো বেরুচ্ছে যন্ত্রপাতিগুলো থেকেও। কাজ শুরু করব? জিজ্ঞেস করল অ্যাপ্লয়। হ্যাঁ, বলল শ্যালন। ওর কনসাসনেস লেভেল 32-তে স্থির হবে। চোখ খুলল অস্টিন। ঘুম ঘুম ভাব। ইলেকট্রোস্লিপ পদ্ধতিতে তাকে আর্ধঘুম অবস্থায় রাখা হয়েছে। অচেতন নয়, আবার পুরোপুরি চেতনাও নেই। কতটা নায়াসিনথেটিক বের করতে হবে আগে, বলল শ্যালন। ঠিক আছে, বলল অ্যাপ্লয়। কাপড় জামাগুলোতে বায়োনিক কিছু আছে কি না আমার মনে হয় তাও দেখা উচিত, বলল ফলার। সব ব্যাপারেই অত্যন্ত সতর্ক সে। কারেক্ট, সাই দিল শ্যালন। ঘরটা পরীক্ষাগার। অদ্ভুত এক ধরনের ক্রিস্টালে তৈরি দেয়াল, মেঝে এবং সিলিং। উজ্জ্বল আলো বিকিরিত হচ্ছে ঘরের প্রতিটি ইঞ্চি জায়গা থেকে। ফলারের নির্দেশে অস্টিনের গা থেকে সমস্ত পোশাক খুলে নিল অ্যাপ্লয়। পরীক্ষা করে দেখবে ওগুলো। কালো গ্লাভস পরে নিয়েছে শ্যালন। অ্যান্টেনাযুক্ত একটা চ্যাপ্টা প্রোব নিয়ে অস্টিনের ডান পায়ে চেপে ধরল। ছোট্ট ডায়ালে রিডিং দেখল। একইভাবে বা পাটাও পরীক্ষা করল মেয়েটা। পুরো ডান পাটা নায়োসিনথেটিক, ঘোষণা করল শ্যালন। কিংবা ফার্স্ট জেনারেশন বায়োনিক। বাঁ পাটাও ডান পায়েরই মতো, বাঁ হাতটাও। মার্জারন পাওয়ার? জিজ্ঞেস করল অ্যাপ্লয়। না, নিউক্লিয়ার। চোখ? স্পেকট্রা নলেজারটা চালু করো তো, আদেশ দিল শ্যালন। কয়েকটা সুইচ টিপল অ্যাপ্লয়। সিলিংয়ের এক জায়গা থেকে একটা তীব্র উজ্জ্বল আলোকরশ্মি সোজা এসে পড়ল অস্টিনের ডান চোখে। চোখটা পরীক্ষা করল শ্যালন। অস্টিনের মাথাটা সামান্য একটু ডানে কাত করে ধরে আলোকরশ্মি ফেলল বাঁ চোখে। পরীক্ষা করল এই চোখটাও। ইনফ্রারেড, সঙ্গীদের জানালো শ্যালন। নিজের দেহের ওপর নিয়ন্ত্রণ ক্ষমতা নেই অস্টিনের। চিন্তা করতে পারছে ঠিকই, কিন্তু একটা আঙুল পর্যন্ত নড়ানোর ক্ষমতা নেই। এমনকি চোখের পাতা পর্যন্ত নড়াতে পারছে না। পুরোপুরি ঘুম আসছে এমন একটা অনুভূতি আছে সারাক্ষণই, কিন্তু ঘুমোচ্ছে না। আসলে পারছেই না। ইলেকট্রোস্লিপ মেশিনই এর জন্য দায়ী। ওটার মিটার হাফ স্লিপ নির্দেশ করছে। ওর মাংসপেশির স্পর্শকাতরতা পরীক্ষা করে দেখা যাক এবার, বলল শ্যালন। অ্যাপ্লয়কে আদেশ দিল সে। লোহার বার নিয়ে এসো। অস্টিকন স্কেলোমিটার চালু আছে? এগিয়ে গিয়ে দেয়ালে বসানো ইন্টারকমের সুইচ টিপল অ্যাপ্লয়। কাউকে ডাকলো। ঘরে এসে ঢুকলো একজন টেকনিশিয়ান। তাকে লোহার বার আর অন্যান্য দু একটা যন্ত্রপাতি আনার নির্দেশ দিল অ্যাপ্লয়। একটা 2 ইঞ্চি ডায়ামিটারের লোহার বার এনে অস্টিনের বায়োনিক হাতের পাশাপাশি রাখলো টেকনিশিয়ান। অ্যানের পকেট থেকে একটা কালো ধাতব বাক্স বের করে রাখলো বাহুর পাশে, লোহার বারের কাছেই। রেডি? রেডি, বলল অ্যাপ্লয়। সিকোয়েন্স শুরু। মেজারিং। হ্যাঁ, এইবার। আপনা আপনি অস্টিনের বায়োনিক হাতের মুঠো চেপে ধরল লোহার বারটা, নিজের ইচ্ছের বিরুদ্ধেই। কোনো ধরনের চুম্বক যেন টেনে নিয়ে গিয়ে তার মুঠোকে লোহার বার চেপে ধরতে বাধ্য করেছে। ক্রমেই বারের উপর শক্ত, আরো শক্ত হচ্ছে হাতের চাপ। আশ্চর্য, তার হাতের ভয়ানক চাপে ক্রমেই চ্যাপ্টা হয়ে যাচ্ছে বারটা। 45 ল্যাটস, মিটারের রিডিং পড়ে যাচ্ছে শ্যালন। 50, 55, 60, 65, 67, 68, 68.4, 4, ম্যাক্সিমাম। দারুণ, চমৎকৃত হলো অ্যাপ্লয়। ভিজুয়াল ম্যাক্রোডিনামিক্স দেখতে হবে এবার। চিত হয়ে টেবিলে পড়েই আছে অস্টিন। নিজেকে সাহায্য করতে পারছে না। তার মাথার এক পাশে আরেকটা ধাতব বাক্স রাখলো টেকনিশিয়ান। দেয়ালে বসানো একটা আই চার্টে বিচিত্র সব রেখা ফুটে উঠতে লাগলো। জুম চালু করো, টেকনিশিয়ানকে আদেশ দিল অ্যাপ্লয়। এখুনি। রেখাগুলোর রং পরিবর্তিত হচ্ছে ক্ষণে ক্ষণে। সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে আধ মিনিট চেয়ে থাকলো শ্যালন। 22-1, বলল সে।
মান অতি উন্নত। অবিশ্বাস্য, অবাক কণ্ঠে বলল ফলার। এমনকি আমাদের জন্যেও? সত্যি একটা আজব সৃষ্টি লোকটা। নিউরো ইউনাসিক স্ক্যান করে দেখতে হবে এখন। অস্টিনের চাঁদিতে দুটো যন্ত্র ঠেকানো হলো। রেডি, বলল ফলার। মৃদু গুঞ্জন উঠল একটা বিশেষ কম্পিউটারে। দেয়ালের এক জায়গায় আবরণ সরে গেল। ভেতর থেকে ঠেলে বেরিয়ে এলো একটা মেটাল বোর্ড। কয়েকটা ইলেকট্রনিক ইকুইপমেন্ট বসানো তাতে। কোনোটার দেহে, কোনোটার মাথায় টুপ টাপ জ্বলছে নিভছে রঙিন আলো। একটানা 10 সেকেন্ড আলোগুলো জ্বলল নিভল, তারপর আচমকা থেমে গেল। সিকোয়েন্স শেষ, ঘোষণা করল মেয়েটি। ভেন্টিকুলার প্রোব করব এখন। ওর চেতনা সীমা 20-এর নিচে নামিয়ে দাও। একটা যন্ত্রের গোটা তিনেক সুইচ টিপল ফলার। নামছে। অস্টিন টের পাচ্ছে পুরো ঘুমিয়ে পড়ছে সে। জেগে থাকার চেষ্টা করল, কিন্তু পারল না। কয়েক সেকেন্ডের মধ্যেই গভীরভাবে ঘুমিয়ে পড়ল সে। কয়েক ঘন্টা পর অস্টিন জেগে উঠে দেখল পরীক্ষাগার খালি। একটা যন্ত্রপাতিও চোখে পড়ল না কোথাও। সব জায়গা মতো সরিয়ে রাখা হয়েছে নিশ্চয়ই। টের পেল আবার জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে তাকে। বার কয়েক চোখের পাতা মিটমিট করল সে। তারপর দুহাতে রগড়াল। হঠাৎই তার মনে পড়ল হাত দুটো বাঁধা ছিল, এখন খোলা। এক লাফে উঠে বসল অস্টিন। প্রথমে বাঁ পাশে তাকালো। তার থেকে 10 ফুট দূরে আরেকটা একই ধরনের অপারেটিং টেবিলে শুয়ে আছে সাসকোয়াচ। আবার জোড়া লাগিয়ে দেয়া হয়েছে তার ছেঁড়া হাতটা। ঘুম ভেঙেই ওই বদখত চেহারা দেখতে চায় কেউ? আপন মনেই বিড়বিড় করল অস্টিন। কণ্ঠে পরিষ্কার বিরক্তি। একবার দেখেই মুখ ঘুরিয়ে নিল সে। অন্য পাশে তাকালো। দেয়ালে হেলান দিয়ে তাকিয়ে আছে মেয়েটা। তার দিকেই চেয়ে আছে। উজ্জ্বল পিঙ্গল। মেয়েটার হাত মুখের চামড়ার রং। গলায় একটা হীরের নেকলেস, পরনে জাম্পস্যুট। সপ্রশংস দৃষ্টিতে শ্যালনের দিকে তাকালো অস্টিন। হ্যাঁ, এমন চেহারা দেখলে তবেই না ভালো লাগে, বলল অস্টিন। থ্যাংক ইউ কর্নেল, হাসল শ্যালন। কয়েক ঘন্টা আগেও এ ঘরে ছিলে নিশ্চয়ই? হ্যাঁ, ছিলাম। কে তুমি? শ্যালন। পুরো পরিচয়? ওসব পরে শুনবেন, আবার হাসল মেয়েটা। এখন শুধু জেনে রাখুন, আপনার কোনো ক্ষতি করা হবে না। সেটা বুঝতেই পারছি, নইলে এতক্ষণে লাশ হয়ে যেতাম আমি। এদিক ওদিক তাকালো অস্টিন। মার্লিন বেকি কোথায়? আছে, ভাববেন না, সে ভালোই আছে। ওকে নিয়ে কি করেছো তোমরা? আপনাকে নিয়ে যা করেছি, পরীক্ষা করে দেখা হয়েছে ওকে। ওর কোনো ক্ষতি না হলেই ভালো। শ্যালনের চোখে চোখে তাকালো অস্টিন। তা বললে না, তুমি কে, কি কাজ করো? ওই দানবটাই বা কার সৃষ্টি? সাসকোয়াচকে দেখিয়ে জিজ্ঞেস করল সে। ওকে সাসকোয়াচ ডাকি আমরা, হেসে বলল শ্যালন। সোজা হয়ে দাঁড়ালো। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে এলো অস্টিনের দিকে। বহুদিন আগে থেকেই ইন্ডিয়ানরা জানে ওর নাম। আমাদের সহায়তা করে সে। এমনকি কোনো কোনো ব্যাপারে রক্ষাকারীও বলতে পারেন। অস্টিনের আসল প্রশ্নের জবাবটা এড়িয়ে গেল মেয়েটা। রোবট না? হ্যাঁ। বায়োনিক? মাথা নাড়ালো শ্যালন। নায়োসিনথেটিক, সে বলল। কয়েকটা বেসিক জিনিস আপনারই মতো, কিন্তু অনেক নিরস। আমাদের বেস ক্যাম্প ধ্বংস করতে পাঠানো হয়েছিল কেন ওকে? আপনাদের বসানো সেন্সরে আমাদের অস্তিত্ব প্রকাশ পেয়ে যাচ্ছিল প্রায়, মেয়েটা বলল। নিজেদের রক্ষা করার জন্যই আপনাদের ক্যাম্পটা ধ্বংস করতে পাঠিয়েছি সাসকোয়াচকে। এবং পরে আমাকে ধ্বংস করতেও পাঠিয়েছিলে? না, আপনাকে ধরে আনতে। কৌতূহলী হয়ে উঠেছিলাম আমরা। সাধারণ মানুষের চাইতে আপনি আলাদা, দেখেই বুঝেছিলাম। কাজেই পরীক্ষা করে দেখার লোভটা সামলাতে পারিনি। একটু থামলো শ্যালন। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আপনার মতো আর কেউ আছে কর্নেল অস্টিন? নিশ্চয়ই, হালকা গলায় বলল অস্টিন। একটা পুরো বায়োনিক আর্মি আছে আমাদের। হঠাৎ দেয়ালের এক জায়গায় বসানো একটা লাল বাতি দপদপ করে জ্বলে উঠল। সেদিকে একটা আঙুল তুলে অস্টিনকে দেখালো শ্যালন। হাসল। আপনি মিথ্যে কথা বললেন, বাতিটা এই কথাই জানালো। মিথ্যে কথা বললেই বুঝি জানান দেয় বাতিটা? জিজ্ঞেস করলো অস্টিন। বাইরের লোক হলে। অস্টিনের পুরো দেহের উপর একবার দৃষ্টি বুলিয়ে আনলো শ্যালন।
বিশ্রাম নিন এখন, পরে আপনার উপর আরো কিছু পরীক্ষা নিরীক্ষা চালাবো। আমাদের সব প্রশ্নের উত্তর জানা হয়ে গেলেই আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে। তা ভালো, বলল অস্টিন, কিন্তু আমাকে তোমাদের গোপন কথা জানালে বাইরের লোককে জানিয়ে দিতে পারি আমি? তা পারবেন না কোনোদিনই, রহস্যময় হাসি হাসল শ্যালন। অত শিওর হচ্ছ কি করে? বন্দীদের মুক্তি দাও না নাকি কখনো? অস্টিনের একেবারে গা ঘেঁষে এসে দাঁড়ালো শ্যালন, যেন কতকালের পরিচয় তার সঙ্গে। অস্টিনের চুলে আঙুল চালাতে শুরু করলো শ্যালন। হঠাৎই মুখ নিচু করে চুমু খেলো তার গালে। তারপর কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, বুঝতেই পারছো, তোমাকে মেরে ফেলার সামান্যতম ইচ্ছেও নেই আমার। হাত বাড়িয়ে শ্যালনকে ধরতে চাইল অস্টিন, কিন্তু ততক্ষণে তার নাগালের বাইরে চলে গেছে মেয়েটা। অস্টিনের দিকে তাকিয়ে একবার হাসল, তারপরই অদৃশ্য হয়ে গেল, যেন ভোজবাজি। এদিক ওদিক তাকালো অস্টিন, কিন্তু ঘরের কোথাও নেই শ্যালন। কি করে, কোন পথে ঘর থেকে বেরিয়ে গেল সে? 3 সেকেন্ড পরই আবার আগের জায়গায় শ্যালনকে দাঁড়িয়ে থাকতে দেখলো অস্টিন। তার দিকে তাকিয়ে হাসছে। আরে আশ্চর্য তো, ভুরু কোঁচকালো অস্টিন। জাদু জানো নাকি তুমি? উত্তরে শুধু হাসলো শ্যালন। একটা কথা বলবে? জানতে তাকালো অস্টিন। কোন দেশে বাড়ি তোমার? কোন দেশ নয় অস্টিন, বলো কোন জগৎ। হ্যাঁ, কোন জগৎ? আসছি আমি। আবার ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল শ্যালন। টেলিমেট্রি টেবিলটার সামনে বসে আছেন অস্কার গোল্ডম্যান। চিন্তিতভাবে কফির কাপে চুমুক দিচ্ছেন। এই সময় সেখানে এসে হাজির হন রেন্ট্রি, সাংঘাতিক উত্তেজিত। চোখ তুলে চাইলেন গোল্ডম্যান। রেন্ট্রির চেহারা দেখেই অনুমান করলেন খবর খারাপ আছে। বলে ফেলো, বললেন গোল্ডম্যান। সেন্সর রিডিংয়ে কোনো গোলমাল নেই, কনফার্ম করেছে আমাদের মেইন কম্পিউটার। তার মানে সত্যি ধ্বংস হতে যাচ্ছে ট্রিনিটি ফল্ট? সঙ্গে টেনে নিয়ে যাবে স্যান অ্যাজিকেও? মাথা ঝাঁকালো রেন্ট্রি। কম্পিউটার বলছে আগামী 15 ঘন্টার মধ্যেই ভয়ঙ্কর ভূমিকম্প হবে স্যান অ্যাজি ফল্টে। পুরো স্যান অ্যান্ড্রিজে? মানে আমি বলতে চাইছি ক্যালিফোর্নিয়া উপকূল পর্যন্ত। কম্পিউটারের মতে স্যান অ্যাজি আর ট্রিনিটি ফল্ট জংশন ধ্বংস হয়ে যাবার সঙ্গে সঙ্গে 13 ফুট লস মেকআপ করার চেষ্টা করবে রকেট প্লেটগুলো। এবং তাহলেই গেছি আমরা। আর শুধু আমরাই নই, স্যান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, স্যান দিয়েগোর নিশানা মুছে যাবে ম্যাপ থেকে। আংশিক মহাপ্রলয় ভীষণ গম্ভীর দেখাচ্ছে গোল্ডম্যানকে। আরও একটা খবর জানিয়েছে কম্পিউটার। এরপর আরও আছে নাকি? ব্ল্যাক প্লেগ ফিরে আসার কথা বলছে নাকি বোকা যন্ত্রটা? না না, ও সব কিছু নয়, তাড়াতাড়ি বলল রেন্ট্রি। ওই ভূমিকম্পটাকে দুর্বল করার, চাই কি একেবারে বন্ধ করে দেবারও একটা উপায় আছে। তুমি যে বলেছিলে ওভাবে? কম্পিউটার বলছে একটু অন্যভাবে হলে ভালো হয়। একটা জায়গায় মিশেছে স্যান অ্যাজি আর ট্রিনিটি ফল্ট। কৃত্রিম ছোটখাটো ভূকম্পন ঘটিয়ে স্যান অ্যান্ড্রিজের ওপর ট্রিনিটির চাপ সরিয়ে দিতে পারলে কোনো দুর্ঘটনা ঘটবে না আর। কিন্তু ভূকম্পন ঘটাবে কি করে? ওই তো নিউক্লিয়ার এক্সপ্লোশন। একটা কথা বলো তো, এই এলাকায় ঘন ঘন ভূমিকম্পের কারণ কি এই চাপ? জিজ্ঞেস করলেন গোল্ডম্যান। হ্যাঁ, আগেও বলেছি এ কথা। ব্যাপারটা পুরোপুরি প্রাকৃতিক, তাছাড়া আর কি। ঠিক আছে। কফির কাপটা টেবিলে রেখে দিয়ে উঠে দাঁড়ালেন গোল্ডম্যান। এই ভূমিকম্প টম্প ঘটানো আমার দায়িত্ব নয়, কিন্তু তোমার কথাও ফেলা যায় না। ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি, যা করার তারাই করুক। হাত তুলে একজন গার্ডের দিকে ইশারা করলেন তিনি। ছুটে এলো লোকটা। স্যার, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো গার্ড। রেডিওম্যানকে বলো পেন্টাগনে জেনারেল ডেভিসের সঙ্গে যোগাযোগ করুক। আমার টপ প্রায়োরিটি কোড ব্যবহার করতে বলো। যাও। যাচ্ছি স্যার, বলেই ছুটে চলে গেল লোকটা। মিস্টার গোল্ডম্যান, বলল রেন্ট্রি। কি? অস্টিন এবং মার্লিন ওই এলাকাতেই আছে ওরা, না? হঠাৎই কঠিন হয়ে গেল গোল্ডম্যানের মুখ। ধপাস করে আবার চেয়ারে বসে পড়লেন তিনি। যদি ঠিক ওই এলাকায় নাও থাকে, ওর আশেপাশেই কোথাও আছে। বিস্ফোরণের ফলে পাথরধস ঘটতে পারে, চাপা পড়ে মারা যেতে পারে ওরা।
এদিক ওদিক তাকালেন গোল্ডম্যান। একটা তাঁবুর পাশে দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে আছে রেঞ্জার। হাত তুলে ইশারা করলেন গোল্ডম্যান। দ্রুত এগিয়ে এলো লোকটা। কিছু বলবেন মিস্টার গোল্ডম্যান? কর্নেল অস্টিন আর ডক্টর মার্লিন বেকির কোনো খোঁজ পাওয়া গেছে? ওদের কোনো চিহ্নই খুঁজে পাচ্ছে না সার্চ পার্টি। মিস্টার গোল্ডম্যান, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই আর, বলল রেন্ট্রি। পানির ধারা ছুঁড়লে কেমন হয় রেন্ট্রি? এতেও কাজ হবে বলেছিলে না? এখন আর সেই সময় নেই। 5 মাইল পাইপ ফেলে পাম্পে জুড়ে পানি ছোড়া। না মিস্টার গোল্ডম্যান, এদিক ওদিক মাথা নাড়ালো রেন্ট্রি। অত সময় দেবে না ট্রিনিটি ফল্ট। মুখ কালো হয়ে গেছে গোল্ডম্যানের। বনের দিকে তাকিয়ে আছেন, গভীর চিন্তায় মগ্ন। তোমরা কোথায় অস্টিন? আপন মনেই বিড়বিড় করলেন তিনি। দীর্ঘ কয়েক মিনিট নীরবতা। তারপর দুজন লোক এসে দাঁড়ালো সেখানে, হাতে পোর্টেবল রেডিও রিসিভার। জেনারেল ডেভিস লাইনে আছেন স্যার। রিসিভারটা গোল্ডম্যানের দিকে বাড়িয়ে ধরল রেডিওম্যান। রিসিভারটা হাতে নিলেন গোল্ডম্যান। রেন্ট্রির দিকে তাকালেন। তাহলে নিউক্লিয়ার এক্সপ্লোশন ছাড়া আর কিছু করার নেই? না, মাথা নিচু করল রেন্ট্রি। আমি দুঃখিত মিস্টার গোল্ডম্যান। রিসিভার কানে ঠেকালেন গোল্ডম্যান। আবার আধো ঘুম পাড়িয়ে রাখা হয়েছে অস্টিনকে, কিন্তু এবারে অপারেশন টেবিলে নয়, ইজি চেয়ারের মতো একটা চেয়ারে আধ শোয়া করে রাখা হয়েছে। দেখতে অনেকটা হেয়ার ড্রায়ারের মতো যন্ত্র তার মাথায়। আগের জায়গাতেই শুয়ে আছে সাসকোয়াচ, তার মাথায়ও একই ধরনের একটা যন্ত্র লাগানো। পরীক্ষাগারে দারুণ কর্মব্যস্ততা। টেকনিশিয়ানরা ব্যস্তভাবে যাচ্ছে আসছে। দুধসাদা অদ্ভুত একটা আভা বেরোচ্ছে ঘরের দেয়ালগুলো থেকে। দুহাতে দুমুঠো রেকর্ডিং ক্যাসেট নিয়ে শান্তভাবে ঘরে ঢুকলো শ্যালন। এক পাশের দেয়ালের দিকে এগিয়ে গেল। সারি সারি কম্পিউটার কনসোল বসানো দেয়ালে। একটা পডে একটা ক্যাসেট বসিয়ে দিল শ্যালন। যন্ত্রটার পাশের 3টে বোতাম টিপল। সঙ্গে সঙ্গেই দেয়ালে বসানো বিশাল এক টিভি মনিটরের পর্দায় কতগুলো আঁকা বাঁকা রেখা ফুটে উঠল। দীর্ঘ 1 মিনিট রেখাগুলো মনোযোগ দিয়ে দেখল সে, মৃদু হাসল। স্যুট থেকে ক্যাসেটটা বের করে পাশে দাঁড়ানো একজন সহকারীর হাতে দিল। হাতের অন্য ক্যাসেটগুলোও দিয়ে দিল কি ভেবে। কাউন্সিল চেম্বারে নিয়ে যাও এগুলো, নির্দেশ দিল শ্যালন। হাতে তুড়ি দিয়ে ঘরের মধ্যে তার লোকদের দৃষ্টি আকর্ষণ করল শ্যালন। আমাদের কাজ শেষ, লোকেরা ফিরে চাইলেই বলল সে। যন্ত্রপাতিগুলো নিয়ে যাও। কেউ কোনো প্রশ্ন করল না, কাজে ব্যস্ত হয়ে পড়ল। আধ মিনিটের মধ্যেই ভোজবাজির মতো সমস্ত যন্ত্রপাতিগুলো অদৃশ্য হয়ে গেল ঘর থেকে। অস্টিন, সাসকোয়াচ আর শ্যালন বাদে সবাই চলে গেছে। ধীরে ধীরে পুরো জেগে উঠল অস্টিন। যন্ত্রের আবেশ সরিয়ে নেওয়া হয়েছে তার উপর থেকে। শ্যালনের দিকে তাকালো সে। ওঠো, চলো যাই আমরা, বলল শ্যালন। এখানে আর থাকার দরকার নেই তোমার। ও, বসে থেকেই সাসকোয়াচকে দেখিয়ে জিজ্ঞেস করলো অস্টিন, ওকে জাগাচ্ছ না কেন? সঙ্গে নেবে না? আপাতত দরকার নেই ওকে। বুঝেছি, ড্রাই ডকে রেখেছ। আমাকে এভাবে ফেলে রাখার পরামর্শ দিয়েছিল 2-1 জনে। দরকার পড়লেই ব্যাটারি চার্জ করে জাগিয়ে দেয়া হবে। এই পরামর্শে নিশ্চয়ই কান দেননি বিশেষজ্ঞরা? না। এসো, হাত বাড়ালো শ্যালন। আমার হাতটা ধরে এগোও। শ্যালনের হাতটা ধরে উঠে দাঁড়ালো অস্টিন। টলছে। পায়ে জোর পাচ্ছি না কেন? যান্ত্রিক ঘুমের প্রতিক্রিয়া, বলল শ্যালন। ভয় নেই, মিনিট খানিকের মধ্যেই চলে যাবে। এ ধরনের ঘুমের নাম দিয়েছেন আমাদের বিজ্ঞানীরা ইলেকট্রোস্লিপ। জানি, প্রায় 1টা বছর ইলেকট্রোস্লিপ পদ্ধতিতে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল আমাকে। তোমাকে বায়োনিক ম্যান বানানোর সময়? হ্যাঁ, বায়োনিক রিসার্চ ল্যাবরেটরিতে অবস্থানের দিনগুলোর কথা ভাবছে অস্টিন। হাত ধরে অস্টিনকে দরজার কাছে নিয়ে গেল শ্যালন। নিঃশব্দে আপনা আপনি খুলে গেল দরজা। কম্পাউন্ডে বেরিয়ে এলো দুজনে। পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে শ্যালন অস্টিনকে। ভূগর্ভে জটিল এক রহস্য গড়ে তোলা হয়েছে। আশ্চর্য, অদ্ভুত। দেখে শুনে অস্টিনও অবাক না হয়ে পারছে না। কঠিন পাথর খুঁড়ে বিশাল এক গুহা বানিয়ে তার দেয়ালে ক্রিস্টালের আস্তরণ লাগানো হয়েছে।
এরপর ওই গুহায় তৈরি হয়েছে বাড়িঘর। শ্যালনের হাত ধরে এগিয়ে চলেছে অস্টিন। একের পর এক অসংখ্য করিডোর পেরোচ্ছে, দুপাশে সারি সারি ঘর, কোনোটাই ইলেকট্রনিক ইকুইপমেন্টে ঠাসা, কোনোটাই ভরে রাখা হয়েছে শাকসবজি আর অন্যান্য খাবার, কোনোটা মেডিকেল রুম, কোনোটা লিভিং রুম। অবশেষে একটা বিশাল ডিম্বাকৃতি ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো দুজনে। কাউন্সিল চেম্বার বলে অস্টিনকে ভেতরে ঠেলে দিল শ্যালন। বিরাট এক টেবিল ঘিরে বসে আছে 7 জন নারী পুরুষ। দুজনকে চেনে অস্টিন। একজন এমপ্লয়, মাথায় আর আবরণ নেই এখন তার, ধূসর সাদা চুল। ঘরের লোকদের মধ্যে সেই বয়স্ক। টেবিলের এক মাথায় বসে আছে অস্টিনের চেনা দ্বিতীয়জন ফলার, বয়সে তরুণ। অস্টিনের দিকে একবার তাকিয়েই ক্লান্তভাবে মুখ ফিরিয়ে নিল সে। অন্যেরা গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে অস্টিনের দিকে। টেবিলের একপাশে মাঝামাঝি জায়গায় রাখা একটা চেয়ার এনে অস্টিনকে বসিয়ে দিল শ্যালন। তারপর ঘুরে গিয়ে টেবিলের অন্য মাথায় রাখা একটা খালি চেয়ারে বসল। দাঁড়িয়ে অস্টিনের দিকে বিচিত্র ভঙ্গিতে হাত নাড়ালো অ্যাপ্লয়। অস্টিন বুঝল, আজব এই লোকগুলো বাইরের কাউকে এভাবেই অভ্যর্থনা জানায়, এটাই ওদের রীতি। আমি অ্যাপ্লয়, বলল সে। আমাদের কলোনিতে আপনাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। চেয়ারে হেলান দিয়ে বসলো অস্টিন। মৃদু হাসলো অ্যাপ্লয়ের দিকে তাকিয়ে। স্বাগতম কর্নেল অস্টিন, বলল অ্যাপ্লয়। আপনিও আমাদের মতো স্পেস ট্রাভেলার, আপনার সঙ্গে কথা বলতে ভালোই লাগবে। আপনারা পৃথিবীর লোক নন না? জিজ্ঞেস করল অস্টিন। মহাকাশ থেকে এসেছি। মহাকাশের কোনো গ্রহ থেকে? অ্যাপ্লয় হাসল। তা তো নিশ্চয়ই, তবে আপনাদের আর আমাদের গ্যালাক্সি একটাই। পৃথিবীর উল্টো দিকে এই গ্রহটা, স্যাজিটেরিয়াস আর্মে অবস্থিত। এখান থেকে 60,000 আলোক বৎসর দূরে। 60,000 আলোক বৎসর? ভুরু কোঁচকালো অস্টিন। তার মানে ওখান থেকে আসতে সুপারলাইট গতিবেগের দরকার। শ্যালন বলল, হ্যাঁ। আসতে কোনো অসুবিধা হয়নি আপনাদের? অ্যাপ্লয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল অস্টিন। না, তোমাদের মতো ভোতা স্পেসক্রাফট নিয়ে তো চলাফেরা করি না আমরা, বলল ফলার। তোমাদের মতো ভোতা স্পেসক্রাফট নিয়ে তো চলাফেরা করি না আমরা, বলল ফলার। পৃথিবীতে কি উদ্দেশ্যে এসেছেন? অ্যাপ্লয়কে জিজ্ঞেস করল অস্টিন। ফলারের কথায় কানই দিল না। আপনাদের জীবজগৎ পরীক্ষা করে দেখতে এসেছি। অ্যাপ্লয়ের কণ্ঠে মৃদু উত্তেজনা। বিশেষ করে আদিম জীবের বংশধর কিছু আছে কিনা জানা প্রয়োজন আমাদের। দুটো গ্রহেরই লাইফ সাইকেল প্রায় এক, ইভলিউশনও নিশ্চয়ই একই হবে। বিজ্ঞানে আমাদের চেয়ে এগিয়ে আছেন আপনারা, ধরে নিতে পারি, বলল অস্টিন। অনেক, বলল অ্যাপ্লয়। দেখে শুনে বিরক্তি ধরে গেছে আমার। বাইরে যে কোনো গ্রহ থেকে লোক আসছে, দেখি আমাদের চেয়ে বুদ্ধিমান। এই গ্যালাক্সিতে আমরাই সবচেয়ে পিছিয়ে আছি। এমনভাবে কথা বলছেন কর্নেল, কৌতূহলী হয়ে উঠেছে অ্যাপ্লয়, যেন রোজই পৃথিবীতে বাইরের গ্রহ থেকে লোক আসছে যাচ্ছে। আসলে আপনারা সবাই, বলতে গিয়েও থেমে গেল সে। তারপর একটু ঘুরিয়ে বলল, এ পর্যন্ত অনেক লোককেই পরীক্ষা করে দেখার জন্যে আমাদের ল্যাবরেটরিতে এনেছি। কম বেশি সবাই অস্বাভাবিক ছিল। 8 ফুট লম্বা ভয়ঙ্কর এক বিশাল দানবকে দিয়ে টেনে হিঁচড়ে আনালে মানুষ ভয় পেতে বাধ্য, প্রতিবাদ করল অস্টিন। এই সহজ কথাটা বুঝছেন না? এটা কিন্তু রীতিমতো অস্বাভাবিক ঠেকছে আমার কাছে। খোঁচা খেয়ে চুপ করে গেল অ্যাপ্লয়। বেরিয়ে যাবার আগে কিন্তু ওদের মেমোরি থেকে আমাদের কথা মুছে দেয়া হয়, বলল শ্যালন। তাতে কি, বলল অস্টিন। আসলে এখানে ঢোকানোর আগেই সাংঘাতিক ভয় পাইয়ে দেয়া হয় ওদের। এরপর যদি মাথা ঠিক রাখতে না পারে ওরা, তো দোষ দেয়া যায় না। যেভাবে জন্তু জানোয়ারের মতো ধরে নিয়ে আসা হয়। কর্নেল অস্টিন, জুকিপারদের দু চোখে দেখতে পারি না আমি, ক্ষেপে উঠেছে অস্টিন। চেয়ারে ঝুঁকে বসেছে অ্যাপ্লয়। সমগোত্রীয় অন্য সবার চাইতে আপনি আলাদা কর্নেল। সমগোত্রীয় কোটি কোটি পৃথিবীবাসীর সবাইকে ল্যাবরেটরির গিনিপিগ এখনো বানাতে পারেননি কিন্তু। বিশিষ্ট বেশ কিছু লোককে অবশ্য পরীক্ষা করেছি, বলল শ্যালন, কিন্তু কাউকেই তেমন উল্লেখযোগ্য মনে হয়নি। ফলার তো বলে এরা এক্কেবারে আদিম, যোগ করল অ্যাপ্লয়। পৃথিবীতে একটা প্রবাদ আছে, বলল অস্টিন। সেটা হলো পাগলে কি না বলে
ছাগলে কি না খায়। কর্নেল, থমথমে গলায় বলল ফলার, বললেনই যখন, পৃথিবী ছাড়ার আগে আপনাদের একটা বড় শহরে পাগলামি দেখিয়ে যাবার খুব ইচ্ছে আছে আমার। সেটা আপনাদের লস অ্যাঞ্জেলেসও হতে পারে। ধন্যবাদ। ব্যঙ্গের হাসি হাসল অস্টিন। পাগলদের এড়িয়ে যেতে জানে লস অ্যাঞ্জেলেসের লোকেরা। থাক থাক, ঝগড়া বিবাদ করে লাভ নেই, বাধা দিল অ্যাপ্লয়। তা কর্নেল অস্টিন, একটা কথার জবাব দেবেন, আমাদের এত আন্ডার এস্টিমেট করছেন কি করে? প্রথমত, অনেক অদ্ভুত এবং আশ্চর্য জিনিস দেখেছি আমি জীবনে। দ্বিতীয়ত, বর্বর হলেও মহাকাশ সম্পর্কে অতি সামান্য জ্ঞান আমাদের আছে। তাই জানি মহাকাশের অসংখ্য গ্রহে অতি বুদ্ধিমান জীবের বাস সম্ভব। তৃতীয়ত, আপনারাই প্রথম নন। প্রথম নই মানে? আপনারাই শুধু নন, এর আগেও ভিন গ্রহবাসী বুদ্ধিমান জীবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। একটু আগেই তো বললাম। টেবিলের চারধারে বসা প্রতিটি লোক অবাক হয়ে অস্টিনের মুখের দিকে তাকালো। ওরা যেন ভেবে রেখেছিল পৃথিবীর বাজার ওরাই প্রথমে দখল করেছে। অন্য গ্রহবাসী আগেই এসেছে? জিজ্ঞেস করল শ্যালন। জানি না, তবে তোমাদের এখানে আসার আগেই ওদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমাদের, বলল অস্টিন। কেপ কেনেডিতে, বছর 1.5 কি 2 আগে। কোনো গ্রহবাসী ছিল ওরা? জিজ্ঞেস করল অ্যাপ্লয়। কাছাকাছি একটা গ্যালাক্সি থেকে এসেছিল। গ্রহটার নাম তাও সেতি। ও, ওরা? নাক সিটকালো ফলার। ওরা তো সবাই পাগল। গ্রহটার নামই দিয়েছি আমরা পাগলা গ্রহ। অদ্ভুত একটা রেডিয়েশন দিয়ে সারাক্ষণ গ্রহটাকে ঘিরে রেখেছে ওরা। বাইরের কেউ যেন যেতে না পারে, সেই জন্য এই ব্যবস্থা। ঠিকই তো করেছে। দেখছি আরো কিছু লোক আছে যারা জু কিপারদের পছন্দ করে না, মাথা মোটারা। তুমি থামো ফলার, এবারে বাধা দিল তাকে অ্যাপ্লয়। হ্যাঁ কর্নেল, কি করে সেতিয়ানদের সঙ্গে সাক্ষাৎ হলো আপনাদের? একটা স্পেস শাটল ভেঙে পড়েছিল সাগর উপকূলে। 4 জন লোক ছিল ভিতরে। একজন আগেই প্যারাশুট জাতীয় একটা জিনিস পরে লাফিয়ে নামে, কোনো ক্ষতি হয়নি তার। অন্য 3 জন মারা গেছে রেডিয়েশনে। আমাদের মহাকাশযানে করে লোকটাকে তার মাদারশিপে পৌঁছে দিয়েছি আমি। সে যাই হোক, কথার মোড় ঘোরালো অ্যাপ্লয়। আপনি একটা অসাধারণ সৃষ্টি কর্নেল অস্টিন, কিন্তু বুঝতে পারছি না আমি কিছুতেই। শ্যালনের দিকে চোরা দৃষ্টি হানল অস্টিন। অত খাতির তোয়াজ করা হচ্ছে কেন আমাকে? আপনাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা আছে শ্যালনের। অস্টিনের প্রশ্নটা এড়িয়ে গেল অ্যাপ্লয়। ওর স্পেশালিটি নায়োসিনথেটিক, অতি উন্নত বায়োনিক কনস্ট্রাকশন। সাচকোয়াচ ওরই সৃষ্টি। তীক্ষ্ণ দৃষ্টিতে শ্যালনের দিকে তাকালো অস্টিন। ট্যালেন্টেড লেডি, পরীক্ষার জন্য এতদিনে নিজের সাবজেক্ট পেয়েছে। বেস ক্যাম্প, কাঁটা তারের বেড়ার এক পাশে এসে দাঁড়িয়েছে একটা জিপ। জোরে হর্ন বাজালো। তাঁবু থেকে বেরিয়ে এলেন গোল্ডম্যান। জিপটা দেখেই ছুটে গেলেন। সার্চ পার্টির 5 লোক বসে আছে জিপে। ড্রাইভিং সিটের পাশে বসে মার্লিন বেকি, মুখ শুকনো, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি, কিন্তু দেহ অক্ষতই আছে। মার্লিন, গোল্ডম্যানের কণ্ঠে খুশির আমেজ। ভোঁতা দৃষ্টিতে গোল্ডম্যানের দিকে তাকালো মার্লিন। কোনো অভিব্যক্তি নেই চেহারায়, যেন গোল্ডম্যানকে চিনতেই পারছে না সে। মার্লিন, চিনতে পারছো না? আমি অস্কার। কোনো প্রতিক্রিয়া নেই মার্লিনের। অবাক হলেন গোল্ডম্যান। ওদিকে 5 জন লোকই জিপ থেকে নেমে এসেছে। একজনের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তিনি, ওকে কোথায় পেয়েছো? ব্যাটল মাউন্টেনের পশ্চিম দিকের ঢালে। হারিয়ে যাওয়া সেন্সরটাও ওর সঙ্গেই ছিল। এগিয়ে গিয়ে জিপের ড্যাশবোর্ড থেকে কালো কাগজের একটা প্যাকেট নিয়ে এলো লোকটা। ওকে অপ্রকৃতিস্থ দেখে সামলে রেখেছি জিনিসটা। হাত বাড়িয়ে প্যাকেটটা গোল্ডম্যানের হাতে দিতে গেল লোকটা। গোল্ডম্যান নিলেন না, শুধু জিজ্ঞেস করলেন, ঠিক আছে তো? তা তো জানি না স্যার, যেভাবে পেয়েছি রেখে দিয়েছি। টেকনিশিয়ানরা দেখলেই বুঝতে পারবে খারাপ হয়ে গেছে কি না। আবার মার্লিনের দিকে ফিরলেন গোল্ডম্যান। কোথায় ছিলে তুমি মার্লিন? এগিয়ে গিয়ে আলতোভাবে তার হাত স্পর্শ করলেন। 2 চোখ বড় বড় করে তাকালো মার্লিন, যেন গোল্ডম্যানকে ভয় পাচ্ছে সে। কোথায় ছিলাম? আপন মনেই বিড়বিড় করছে যেন মার্লিন। তা তো জানি না।
সেন্সরটা বসিয়ে রিডিং নিচ্ছিলাম আমরা। হ্যাঁ, তারপর? মনে করার চেষ্টা করো, নরম গলায় বললেন গোল্ডম্যান। মনে করার চেষ্টা করছে মার্লিন। রিডিং নিচ্ছিলাম। তারপর? তারপর? না, কিছুই জানি না আমি। ইভান কোথায়? ওর কাছে যাবে মার্লিন? ঠিক আছে, নিয়ে যাবে ওরা তোমাকে। তা অস্টিন কোথায় বলতে পারো? কেন, ও তো বেস ক্যাম্পেই ছিল, আমাদের সঙ্গে কথা বলছিল রেডিওতে। থেমে গেল মার্লিন। ওকে, জোর করে হতাশা ঢাকার চেষ্টা করলেন গোল্ডম্যান। ওরা তোমাকে ইভানের কাছে নিয়ে যাবে। গোল্ডম্যানের আদেশ পেয়ে আবার জিপে উঠে বসলো 5 জন লোকই। ধুলো উড়িয়ে ছুটে যাচ্ছে জিপটা। সেদিকে তাকিয়ে ভাবছেন গোল্ডম্যান। স্বামীর কাছে ফিরে যাচ্ছে মার্লিন। ওদের দুজনের জন্যে এই অভিযান শেষ, কিন্তু তার জন্যে, টম রেন্ট্রির জন্যে সবে শুরু। আরও একজনের কথা কিছুতেই ভুলতে পারছেন না গোল্ডম্যান। সে স্টিভ অস্টিন। ভূগর্ভ কক্ষে ভিন গ্রহবাসীদের সঙ্গে অস্টিনের দীর্ঘ মিটিং চলছে। কতদিন ধরে আছেন আপনারা পৃথিবীতে? জিজ্ঞেস করল অস্টিন। 2 বছর, জবাব দিল অ্যাপ্লয়। 2 বছরে পরীক্ষার জন্য অনেক লোককে ধরে এনেছে সাসকোয়াচ। ওদের দেহের ভেতরে বাইরে প্রতিটি মিলিমিটার পরীক্ষা করে দেখেছি আমরা। ওদের সঙ্গে সহজভাবে কথা বলেছি, যেমন আপনার সঙ্গে বলছি, এবং তাদের নিরাপদে আবার ফিরিয়ে দিয়ে এসেছে সাসকোয়াচ, যেখান থেকে তুলে এনেছে সেখানে। মার্লিনের কি অবস্থা? ওকেও ছেড়ে দেয়া হয়েছে, বলল শ্যালন। ফিরে যাবার পর ইভান কিন্তু এখানকার কোনো কথাই বলতে পারেনি। মার্লিনও পারবে না, কারণ সাসকোয়াচ তাদের তুলে আনার পর থেকে ছেড়ে দেয়া পর্যন্ত মাঝখানের এই সময়টুকু মুছে দেয়া হয়েছে তাদের স্মৃতি থেকে, অ্যাপ্লয় বলল। ফিরিয়ে দেবার আগে আমার স্মৃতি থেকেও নিশ্চয়ই আপনাদের কথা মুছে দেয়া হবে। ঠিকই ধরেছেন। আচ্ছা, বলল অস্টিন। বললেন, আপনারা মাত্র 2 বছর হলো পৃথিবীতে এসেছেন। সাসকোয়াচ আপনাদেরই সৃষ্টি। তাহলে এর কিংবদন্তি শত শত বছর আগে ইন্ডিয়ানরা জানতো কি করে? দৃষ্টি বিনিময় হলো শ্যালন এবং অ্যাপ্লয়ের মধ্যে। মুচকি হাসলো দুজনেই। কারণটা সহজ, বলল অ্যাপ্লয়, কিন্তু আগে একটা জিনিস দেখুন। পকেট থেকে ছোট্ট একটা জিনিস বের করলো অ্যাপ্লয়। আকারে সিগারেটের প্যাকেটের সমান ওটা। আমাদের বিজ্ঞানীদের সৃষ্টি একটা চমৎকার জিনিস। বাক্সমতো জিনিসটা অস্টিনকে দেখিয়ে সে বলল, উন্নতমানের স্পেস ক্রাফট নিয়ে গবেষণার সময়েই এটা আবিষ্কার করে তারা। যে স্পেস ক্রাফট আলোর চেয়ে দ্রুত গতিতে ছুটতে পারে? জিজ্ঞেস করলো অস্টিন। অনেক গুণ দ্রুত গতিতে, হ্যাঁ। এখন এটা দেখুন, এর নাম আমরা দিয়েছি টাইমলাইন কনভার্টার, সংক্ষেপে টিএলসি। এটা এক ধরনের টাইম মেশিন। এর সাহায্যে ইচ্ছে করলে অতীত, ভবিষ্যৎ যে কোনো সময়েই চলে যেতে পারবেন আপনি। বিস্ময়ে ভুরু কুঁচকে উঠেছে অস্টিনের। কপালে ভাঁজ পড়েছে কয়েকটা। তার মানে একদিনের আলোকপথ অতিক্রম করতে মাত্র 7 মিনিট খানিক লাগে আপনাদের? আরো কম, 1 সেকেন্ড, হাসছে অ্যাপ্লয়। গত 250 বছর ইন্ডিয়ানরা জানে সাসকোয়াচের কথা। বুঝতেই পারছেন, 250 বছর পিছিয়ে যাওয়াটা আমাদের জন্য কঠিন কিছু না। টেবিলের চারপাশে বসা সব কজনের দিকে একবার করে তাকালো অস্টিন। সবারই মুখে হাসি। ফলারের মুখের উপর গিয়ে দৃষ্টি আটকে গেল অস্টিনের। 250 বছর আগে ইন্ডিয়ান ভূতগুলো আমাদের দেখে যা চমকে উঠেছিল কি বলবো। এমনভাবে বলল কথাটা যেন এইমাত্র মজা উপভোগ করে এসেছে ফলার। ফলারের দিকে তীব্র দৃষ্টিতে তাকালো অ্যাপ্লয়। তারপর অস্টিনের উদ্দেশ্যে লেকচার চালিয়ে গেল আবার। শুধু সময়ের মধ্যে বিচরণই না, আরও কিছু করতে পারে টিএলসি। যেমন এর সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায়। অ্যাপ্লয়ের কথা শেষ হবার আগেই পকেট থেকে তার টিএলসি বের করে একটা সুইচ টিপল ফলার। চোখের পলকে অদৃশ্য হয়ে গেল সে। এদিক ওদিক চেয়ে তাকে দরজার কাছে দাঁড়ানো দেখতে পেল অস্টিন। দাঁত বের করে হাসছে ফলার। অবাক হয়ে গেছো না? অস্টিনের দিকে চেয়ে বলল ফলার। বলেই আবার সুইচ টিপে অদৃশ্য হয়ে গেল। কাঁধে হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো অস্টিন। তার পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে টিটকিরির হাসি হাসছে ফলার।
লোকটার উপর বিষিয়ে গেছে অস্টিনের মন। এক চড়ে ওর সব কটা দাঁত খসিয়ে দেবার ইচ্ছেটা অনেক কষ্টে রোধ করল সে। ফলার, নিজের চেয়ারে গিয়ে বসো, গম্ভীর গলায় আদেশ দিল অ্যাপ্লয়। অ্যাপ্লয়ের কর্তৃত্ব সহ্য করতে পারল না ফলার। ক্ষণক্ষণে গলায় বলল, দেখো অ্যাপ্লয়, বসো। কড়া গলায় হুকুম দিল অ্যাপ্লয়। তীব্র চোখে দুজনের দিকে তাকালো দুজনে। শেষ পর্যন্ত হার মানল ফলার। চোখ নামিয়ে নিয়ে টিএলসির সুইচ টিপে ফিরে গেল নিজের চেয়ারে। যন্ত্রটা পকেটে রেখে দিয়ে টেবিলে টাট্টু বাজাতে শুরু করলো। এই দলের দুষ্ট ছেলে সে, আকারে ইঙ্গিতে এটাই যেন জানাচ্ছে। যাই বলুন কর্নেল অস্টিন, অ্যাপ্লয়ের গলায় ক্ষোভ। ইয়ং জেনারেশনটাই এমন উদ্যত। 5 বছরের মিশন নিয়ে পৃথিবীতে এসেছি, এমনিতেই কঠিন কাজ, তার উপর এদের সামলাতে। চোখ আর মুখের ভঙ্গিতে বাকি কথাটা বুঝিয়ে দিল সে। এসব বলে আর লাভ নেই, আমাদের ইয়ং জেনারেশনটাও এমনই, বলল অস্টিন। আসলে সব গ্রহের মানুষেরই স্বভাব চরিত্র কম বেশি একই রকম, মন্তব্য করল শ্যালন। সবাই দু পেয়ে তো। দুজনেই দুজনের দিকে চেয়ে হাসল, অস্টিন আর অ্যাপ্লয়। 3 মাসে 60,000 আলোক বছর পেরিয়েছেন, অথচ আমাদের সবচেয়ে দ্রুতগামী স্পেসক্রাফটেও লক্ষ লক্ষ বছর লেগে যাবে। গতিবেগ কত ছিল আপনাদের জানেন? সাবলাইট টার্মে সুপারলাইট গতিবেগের হিসেব দেয়া যায় না, বলল অ্যাপ্লয়। তাছাড়া পৃথিবীতে এর কোনো প্রতিভাষা নেই। আমাদের মাপটা বলতে পারি, কিন্তু দুর্বোধ্য লাগবে আপনার কাছে। আরো অন্তত 2000 বছর পরে এই মাপ শিখবে পৃথিবীর লোকে। এক কাজ করুন না, হালকা গলায় অস্টিন বলল। আপনাদের ওই টিএলসির সাহায্যে দয়া করে আমাকে 2000 বছর ভবিষ্যতে পাঠিয়ে দিন না। যদি দরকার মনে করেন, আমাকে সাসকোয়াচের মতো রোবট বানিয়ে পাঠালেও আপত্তি করব না। শুধু ভবিষ্যতের পৃথিবীতে এবং এর অগ্রগতি দেখতে চাই আমি। অস্টিনের কথার ধরনে ফলার ছাড়া সবাই হেসে উঠল। সাসকোয়াচের কথা যখন এসেই পড়ল, বলি, বলল অস্টিন। ওর হাত ছিঁড়ে ফেলার জন্যে সত্যিই আমি দুঃখিত। আসলে ছিঁড়তে চাইনি, ওর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, ও কেমন জীব জানতে চেয়েছিলাম। কিন্তু ও কোনো উত্তরই দেয়নি, আক্রমণের তালেই ছিল শুধু। তার জন্যে ভেবো না, অভয় দিল শ্যালন। আবার ঠিক করে ফেলা হয়েছে তাকে, দরকার পড়লেই ঘুম থেকে জাগিয়ে দেব। অ্যাপ্লয়ের দিকে তাকিয়ে বলল, এখনকার মতো ওঠা যাক নাকি? মাথা নেড়ে সায় দিল অ্যাপ্লয়।